বিক্রমের প্ল্যান ভেস্তে দিয়ে এবার বানিয়া যখন নিয়ে আদালতে হাজির হয়ে সমস্ত প্রমাণ দেখিয়ে রায়বাড়ির সবাইকে মুক্ত করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বলতে লাগলো, আর্য তুমি তোমার হাতের বাঁধনটা কেটে ফেলো। আর্য তখন বলতে লাগলো, না বৌদি, আমি আগে তোমার হাতের বাঁধনটা কাটবো, তারপর আমারটা পালাতে হলো আমরা দুজন একসাথে পালাবো। এতদিন আমি বুঝতে পারিনি, আমি নিজের পিঠ বাঁচানোর জন্য লুকিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাকে ব্যবহার করে কিভাবে ওরা রায় পরিবারকে শেষ করে দিতে চাইছে, এমনকি তোমাকেও। তারপরে বাণীর হাতের বাঁধনটা কেটে দিলে বাণী আর্যের হাতের বাঁধনটা কেটে দিই। হ্যাঁ, তারপরে দুজন বলতে লাগলো, এবার এবার আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আর সেই মুহূর্তে বাণী সেখানে একটা মোবাইল পড়ে থাকতে দেখি। বাণী তখন সেই মোবাইলের ফোন থেকে ফোন করতে থাকে অনিরুদ্রকে। এদিকে অনিরুদ্র মন্দিরে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমাকে একটা পথ দেখাও, হে ভোলানাথ, আমাকে একটা পথ দেখাও। আর তখনই আননোন নাম্বার থেকে ভিডিও কল দেখে অনিরুদ্র ফোনটা রিসিভ করে, কিন্তু অনিরুদ্র বাণীর কোনো কথাই শুনতে পায় না। বাণীকে বারবার বলতে লাগলো, তোমরা কোথায় আছো, প্লিজ আমাকে একটু বলো। কিন্তু বাণী কিছুই বুঝতে পারে না। এরপরে বাণী চারিদিকটা দেখিয়ে দে, আর সেটা একটা যে বালির গুডাউন সেটা অনিরুদ্র বুঝতে পারে। এরপর হঠাৎ করে ওই লোকগুলি সেখানে চলে আসে আর এসে দেখতে পায় বাণী ফোনে কথা বলছে। আর তখনই ওরা রেগে যায়, আর রেগে গিয়ে ওরা আবার বাণী আর রাজ্যকে একটা বস্তার মধ্যে আটকে ফেলে আর বলতে লাগলো, অনেকবার বেড়েছিস, এবার দেখ তোদের অবস্থাটা কি করে। অন্যদিকে দেখা যায় অনিরুদ্র কি করবে কিছু বুঝতে পারে না। অনিরুদ্র তখন মথুরা ম্যামকে ফোন করে সমস্তটা জানায় আর বলতে লাগলো, আপনি কোর্টের দিকটা সামলান, আমি এদিকে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসছি। এদিকে এই বলে অনিরুদ্র রাস্তা দিয়ে ছুটতে থাকে। এদিকে মথুরা ম্যাম কোর্টে এসে হাজির হয়ে যায়, আর কোর্টে এসে হাজির হলে তখন বিপক্ষের উকিলও সেখানে চলে আসে আর কোর্টের কাজ যথারীতি শুরু হয়ে যায়। কিন্তু বিপক্ষের উকিল বলতে লাগলো, যারা সাক্ষী দেবে তারাই তো এখানে এসে পৌঁছায়নি। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আমি জানতাম আমাদেরকে জেলে আটকে রাখে ওরা আমাদের সম্পত্তি ভোগ করবে। ঈশানী তখন বলতে লাগলো, ছি, আমি বাণীর উপরে কি করে এই আশাটা করতে পারলাম। বাণী এইভাবে আমাদেরকে এ ফাঁসাবে সেটা তো বুঝতে পারিনি। সাথী তখন বলতে লাগলো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। তখন সাথে স্বামীও বলতে লাগলো, আমি এটা বিশ্বাস করি না, বাণী এ কাজ কিছুতেই করতে পারে না। ঈশানী তখন বলতে লাগলো, কি বলছেন আপনি তাপস দা, আপনি এখনো বাণীকে বিশ্বাস করেন? তাপস তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি এখনো বাণীকে বিশ্বাস করি। এইদিকে প্রতিপক্ষের লয়ার বলতে লাগলো, যেহেতু সাকিব এখনো এসে পৌঁছায়নি, তাহলে আদালতে সময় নষ্ট না করে আপনি আপনার রায়টা শুনিয়ে দিন। তখন মথুরা ম্যাম বলতে লাগলো, জজ সাহেব, আমি কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই। তখন বিক্রমবাবু বলতে লাগলো, কি ব্যাপার, কিসের ফুটেজ দেখাবে আবার? মৌলিও তখন বলতে লাগলো, কি ফুটেজ দেখাবে, কিছুই তো বুঝতে পারছি না। মথুরা মানে তখন কোর্টে ফুটেজ দেখায়, আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যায় যে বানিয়া রাজ্যকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। আর যা দেখে জজ সাহেব চমকে যায়। মথুরা ম্যাম তখন বলতে লাগলো, আমার যে দুজন সাক্ষী আর্য এবং বাণী, ওদের দুজনকেই কিন্তু কিডন্যাপ করা হয়েছে। এখন অনিরুদ্র ওদেরকে উদ্ধার করতে গিয়েছে, তাই আমাকে কিছুটা সময় দিলে ভালো হয়। এই কথা শুনে জজ সাহেব তখন বলতে লাগলো, ঠিক আছে, মধ্যাহ্ন বিরতির পরে আমি আবার আদালতের কাজকর্ম শুরু করব। এদিকে ঈশানী তখন বলতে লাগলো, ছি, আমি ভুল ভেবেছিলাম, সত্যি ওদেরকে কিডন্যাপ করা হয়েছে, ওরা বিপদের মধ্যে আছে। তখনই একথা বললে নয়নতারা দেবী বলতে লাগলো, আমার নাতিটাকে কিডন্যাপ করা হয়েছে। আমি জানি তো ওই ডাকাত রানীর সাথে থাকলে ওর এই অবস্থা হবে, সব কিছুর মূল ওই ডাকাত রানী। এদিকে বিক্রমবাবু বলতে লাগলো, এদের দিয়ে না কোনো কাজ হয় না, এইভাবে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেখানে কেউ কিডন্যাপ করে, এবার কি হবে? না, ওদেরকে ফোন করে সাবধান করতে হবে, অনিরুদ্র ওদেরকে উদ্ধার করতে যাচ্ছে, কিন্তু যতবার ফোন করে ফোনটা ওরা রিসিভ করে না। তখন বলতে লাগলো, গাধা কোথাকার, ওরা ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। অন্যদিকে দেখা যায় পুলিশে অনিরুদ্রকে ফোন করে বলতে লাগলো, আমরা একটা গাড়ি টেস্ট করতে পেরেছি, কিন্তু ওই গাড়ির পিছনের দুটো সংখ্যা হলো 00। তখন এই কথা বললে অনিরুদ্র বলতে লাগলো, আমার চোখে তো স্প্রে মারা হয়েছে, আমি বুঝতে পারিনি 0 ছিল না 6 ছিল। ও ঠিক আছে, কিন্তু আমি একটা লোকেশন পেয়ে গেছি। তখনই বলতে লাগলো, কি লোকেশন? এরপরে অনিরুদ্র জানিয়ে দেয় যে একটা বালির গোডাউনের লোকেশন পেয়েছে, সেখানে বানিয়ার সেই আর্য আছে, প্লিজ আপনারা পুলিশ নিয়ে আসুন। পুলিশ বারবার নিষেধ করতে থাকে অনিরুদ্রকে, সে যেন একা সেখানে না যায়, বিপদ হতে পারে। কিন্তু অনিরুদ্র কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় বানি আর রাজ্য কোনো কারণে বস্তা থেকে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে পালাবে কি করে? আর তখনই ওরা প্ল্যান করে পালাতে যাবে, আর সেই মুহূর্তে চারিদিক থেকে সেখানে বিক্রমের গুন্ডারা ওদেরকে আটকে ফেলে আর বলতে লাগলো, আজকে তোদেরকে মেরেই ফেলবো, তোরা বারবার পালানোর চেষ্টা করছিস তো, তোদেরকে আজকে মেরেই ফেলবো। এই বলে যখন বাণীকে মারতে যায় তখনই অনিরুদ্র
সেখানে হাজির হয়। অনিরুদ্র তখন ওদের সাথে লড়াই করতে থাকে, আর তখনই সেই মুহূর্তে পুলিশ এসে হাজির হয়, আর পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করে। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আমাদের হাতে আর এক মুহূর্ত সময় নেই, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, না হলে জজ সাহেব রায়টা শুনিয়ে দেবে। এদিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। মথুরা ম্যাম তখন বলতে লাগলো, কি ব্যাপার, ওরা এখনো এসে হাজির হয়নি? তখন প্রতিপক্ষের উকিল বলতে লাগলো, জজ সাহেব আর অযথা সময় নষ্ট না করে আপনি আপনার রায়টা শুনিয়ে দিন। তখন নিশানি বলতে লাগলো, আমি জানি ওদেরকে কিডন্যাপ করা হয়েছে, ওরা একটা প্রচণ্ড বিপদের মধ্যে আছে, তারপরও ওরা এখনো এসে হাজির হয়নি। সাথী তখন বলতে লাগলো, আমার অনিরুদ্র এই কাজ কিছুতেই করতে পারে না সাথী। ঈশানী তুমি বুঝতে পারছো না, ওরা অনেক বিপদের মধ্যে আছে। এদিকে বিক্রমবাবু বলতে লাগলো, কিছুতেই ওরা এখানে এসে হাজির হতে পারবে না, ওদেরকে তো আমি এমন জায়গায় আটকে রেখেছি। এদিকে মৌলিও তখন বলতে লাগলো, কি করবে, কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে নয়নতারা দেবী তখন হঠাৎ করে বলে উঠে, জজ সাহেব আমি কিছু বলতে চাই। এ যা তো সব কিছু হয়েছে ওই বানে ডাকাত রানীর জন্য। আপনি ওকে অ্যারেস্ট করুন, ওকে জেলে আটকে রাখুন, দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে, বাইরে ভিতরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তখনই জজ সাহেব রেগে যায়। ঈশানী তখন বলতে লাগলো, জজ সাহেব আমাদের কারোর মনের অবস্থা ভালো নেই, এদিকে আমার স্বামীটা হাসপাতালে, বাবা অসুস্থ, সাথী অসুস্থ, প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। তারপরে নয়নতারা দেবীকে টেনে নিয়ে এসে বলতে লাগলো, ছোটো মা তুমি এটা কি শুরু করে দিয়েছো, কেন তুমি এমনটা করছো? তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, কি করব আমি বলো? ও আমার না আর ভালো লাগছে না, এই পানি ডাকাত রানী আমাদের সবাইকে ডুবাবে, ও তো এখনও এসে হাজির হয়নি। জজ সাহেব তখন বলতে লাগলো, ও এখনও যেহেতু সাক্ষীরা এসে হাজির হতে পারেনি, তাহলে আমি আমার রায়টা শুনিয়ে দিই। আর তখনই সেই মুহূর্তে বাণী হাজির হয় আজকে নিয়ে। আর ওদেরকে দেখে তো বিক্রম রীতিমতো চমকে যায়, আর বলতে লাগলো, কি ব্যাপার, ওদের এখানে কি করে আসলো? মৌলি তখন বলতে লাগলো, এবার প্লেনটাও ভেস্তে গেল, ঠিক বানি আর চোখে নিয়ে এখানে হাজির হলো। বানি তখন বলতে লাগলো, জজ সাহেব আমরা কিছু বলতে চাই, কিন্তু প্রতিপক্ষের উকিল তখন বলতে লাগলো, জজ সাহেব ওদেরকে আর সুযোগ দেওয়ার দরকার নেই, এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তখনই বানি বলতে লাগলো, বিশ্বাস করুন জজ সাহেব, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, প্লিজ আমাদেরকে এই সুযোগটুকু অন্তত পক্ষে দিন। কারণ এখানে যেমন চক্রান্ত চলছে, বাইরেও তেমন চক্রান্ত চলছে। যথারীতি আমাদেরকে কিডন্যাপ করে একটা জায়গায় আটকে রাখা হয়েছিল, এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছিল। অনেক কষ্টে আমরা সেখান থেকে এসেছি, তাই আমাদেরকে কিছু বলতে দিন। জজ সাহেব তখন বলতে লাগলো, ঠিক আছে আপনার যা বলার বলে নিন। কাঠগড়ায় এসে তখনই বাণী বলতে লাগলো, এটা একটা চক্রান্ত, আর এই চক্রান্তটা করেছে বিক্রমবাবু প্ল্যান করে আর্যকে দিয়ে এই কেসটা করিয়েছিল, যাতে আমাদের পরিবারের সবাইকে জেলে আটকা রাখা যায়। আর্য তখন বলতে লাগলো, জজ সাহেব আমি হাত জোর করে বলছি, এই বিক্রমবাবু আমাকে বলেছিল আমি যেন কমপ্লেনটা করে, সেই জন্য আমি করেছি, এমনকি আমাকে রীতিমতো ভয় দেখিয়েছিল এই মৌলি আর বিক্রমবাবু। এই কথা বলার সাথে সাথে বিক্রমবাবু তখন পুরোটাই অস্বীকার করতে থাকে, আর বলতে লাগলো, মিথ্যে কথা জজ সাহেব, আমি কেন ওদেরকে ভয় দেখাতে যাব? তখনই আর্য বলতে লাগলো, সত্যি সত্যি আপনি তো আমাকে ভয় দেখিয়ে এই কেসটা শো করিয়েছিলেন, এখন কেন আপনি মিথ্যে কথা বলছেন? তখনই জজ সাহেব বলতে লাগলো, আমার যা বোঝা হয়ে গেছে, এবার আমি আমার রায়টা শুনিয়ে দিই। তারপরে রায় পরিবারের সবাইকে নির্দোষ প্রমাণিত করে সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আর বিক্রমবাবু আর মৌলি চক্রান্ত করে যে কাজটা করছে তার সুষ্ঠু তদন্ত করে আদালতে পেশ করার জন্য সময় দেওয়া হয়। তখন খুশি হয়ে যায় রায় পরিবারের সবাই। এদিকে বানে তখন বলতে লাগলো, আমি বলেছিলাম না বিক্রমবাবু, আমি আর শেষ দেখে ছাড়বো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?